ভালোভাবে লেখাপড়া করছো, স্বাস্থ্যসম্মতভাবে ভালো আছো। আজকে তোমাদেরকে আমি একটু, তোমাদের তো পুনরালোচনা, তাছাড়া তো তোমাদের সবকিছু হয়ে গেছে, তাই না? তোমাদের পরীক্ষার জন্য তোমরা ওয়েট করছো, ঠিক আছে? তোমরা কিন্তু আমার সাথে একটু এখন করবা, কথা বলবা সবাই। একটু আনমিউট করো, কথা বলি সবার সাথে। প্রথমে একটু কথা বলি, তারপরে আস্তে আস্তে পড়ার দিকে এগোবো, ঠিক আছে? মেয়েরা তোমরা ভিডিও অন করো, সবাই ভিডিও অন করো। আর তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা বলো। দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে তোমাদেরকে আমি আর কি, তোমরা প্রশ্ন কিভাবে লিখবে, মানে তোমাদের তো প্রশ্ন থাকবে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, তাই না? প্রশ্ন থাকবে এভাবে। তোমরা এই কিভাবে প্রশ্নের উত্তর করবে সেটা সম্পর্কে তোমাদেরকে আমি আলোচনা করব। আর দু একটা দেখাই দিব যে এইভাবে 4 মার্কসের প্রশ্ন এভাবে লিখতে হবে, 1 মার্কসের প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই, আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। কিভাবে তোমরা 1 মার্কসের উত্তর দেবে, কিভাবে 4 মার্কসের উত্তর দেবে, কিভাবে 5 মার্কসের উত্তর দেবে, এভাবে আমি প্রশ্নগুলো আলোচনা করব। সেটা হলো আমি তোমাদেরকে, যেমন তোমরা 20 সালের, যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদের পরীক্ষা হবে 20 সালের হওয়ার কথা, তাহলে তোমাদেরকে হলো তোমরা 18, 16 এই সালগুলা প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখলে তোমরা তোমাদের এখান থেকেই আসবে। সেজন্য আজকে আমি তোমাদেরকে 18 সালের প্রশ্নটা থেকে তোমাদেরকে এখানে আমি একটু আলোচনা করব, ঠিক আছে? তোমরা আর তোমাদের যদি কোনো অধ্যায় তোমাদের যদি অসুবিধা থাকে আমাকে জানাবে আজকে, নেক্সট ক্লাসের দিন আমি আবার ওই অধ্যায়টা আলোচনা করব, ঠিক আছে? আজকে তোমাদের সাথে আমার কিন্তু ইন্ট্রোডাকশন টু বিজনেসের প্রথম ক্লাস তোমাদের অনলাইনে। এখন তোমাদের আমি স্ক্রিন শেয়ার করব, তোমরা দেখো। ঢাকা উইমেন কলেজ অনলাইন ক্লাস তোমরা তো দেখতে পাচ্ছ। আমার নাম তো তোমরা মনে রেখেছো নিশ্চয়ই, আফরোজা খানম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। আর তোমরা তো বিবিএ অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আর এখন পড়াবো হলো ব্যবসা পরিচিতি, বিষয় কোড 212601। আর ক্লাস গ্রহণের সময় 10টা 30 থেকে 11টা 5। আজকের তারিখ 17/10/2020। আর মোট ছাত্রী সংখ্যা 94। এখন তোমাদেরকে প্রশ্নটা আমি দেখাচ্ছি, যেটা হলো 2018 সালের প্রশ্নটা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, ব্যবসা পরিচিতি। এখান থেকে আমি তোমাদেরকে এটার থেকে আলোচনা করব, মানে কিভাবে 1 মার্কসের প্রশ্নের উত্তর করতে হয়। ক বিভাগ থেকে তোমরা তো জানো, ক বিভাগে থাকে 12টা প্রশ্ন, 12-13টা প্রশ্ন থাকে। সেখান থেকে তোমরা লিখতে হয় 10টা প্রশ্ন, অ্যান্সার করতে হয়। তোমরা জানো তো, মেয়েরা তোমরা জানো তো? তোমরা একটু কথা বলবে আমার সঙ্গে। হ্যাঁ, 10টা প্রশ্ন তোমাদের লিখতে হয়, এক এক করে মার্কস থাকে তোমাদের। কিন্তু ইন্টারমিডিয়েটে তোমরা যেমন 4টা অপশন থাকে সেরকম না, এখানে কিন্তু 1 মার্কসের উত্তরে অন্তত 2-1 লাইন উত্তর দিতে হয়। যেমন ধরো এখানে আছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, তোমাদের কিন্তু 80 মার্কসের প্রশ্ন থাকবে, ঠিক আছে? আর 20 মার্কসের হলো কলেজ থেকে যে তোমরা ইনকোর্স পরীক্ষা দিয়ে দেবে, সেখান থেকে যাবে। আর বাকি 80 মার্কসের প্রশ্নে তোমরা অ্যান্সার করবে, সময় থাকবে 4 ঘন্টা। 80 মার্কসের জন্য 4 ঘন্টা থাকবে। আর বিভাগে হলো 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। যে কোনো 10টা প্রশ্নের উত্তর এখানে 12টা বা 13টা থাকবে। দেখো দেওয়া আছে কিন্তু এখানে, দেখো প্রথমে আছে ব্যবসা কি, তাই না প্রশ্নটা? তাহলে ব্যবসা কি যদি আসে তাহলে তোমরা কিভাবে লিখবে? দেখো 1 মার্কসের উত্তর হলেও কিভাবে লিখবে, এভাবে লিখবে, যেমন বৈধ উভয়ে অর্থ তথা মুনাফা উপার্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য সেবা কর্মাদি উৎপাদন বন্টন ও এর সহায়ক যাবতীয় কার্যাবলী বা কর্ম প্রচেষ্টাকে ব্যবসা বলে, ঠিক আছে মেয়েরা?
যে 1 মার্কসের উত্তর ঠিক এইটুকু, এইভাবে লিখবে। হ্যাঁ, তারপর আছে ব্যবসা পরিবেশ কি। আমি আরেকটাও বলে দিচ্ছি, যেমন ব্যবসা পরিবেশ কি হলো যে সব পারিপার্শ্বিক অবস্থা পক্ষ বা ব্যক্তি সমূহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের জীবন ও জীবিকা তথা ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের উপর অনুকূল বা প্রতিকূল প্রভাব ফেলে তাকে ব্যবসায়িক পরিবেশ বলে। তাহলে তোমরা অন্তত দুইটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে কিভাবে উত্তর করতে পারবে। মেয়েরা তোমরা তো বুঝতে পেরেছো তাই না, কিভাবে উত্তর করতে পারবে, মানে 1 মার্কসের কিভাবে লিখতে হবে। তাহলে এইভাবে মানে পরপর এরকম থাকবে, যেমন এর মধ্যে প্রশ্ন আছে বণিক সভা কি, FBCCI এর পূর্ণরূপ লিখো। তোমরা ক্লাসে যারা তোমার সাথে করে না তো একসাথে মেয়েরা তোমরা কথা বলো না এখন, তোমরা কথা এখন বন্ধ করো, কথা বলবে না কেউ, তোমরা এখন আনমিউট করো, যে শুধু কথার উত্তর করবে সে তখন না, তোমরা মিউট করে রাখো, যখন তোমরা কথা বলবে তখন আনমিউট করবে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, তোমরা মিউট করে রাখো এখন, যখন আমি শুনতে পাচ্ছি, যখন কথা বলতে বলবো তখন তোমরা সেই মেয়ে তোমরা আনমিউট করে কথা বলবে, বাকি সবাই মিউট করে রাখো, ঠিক আছে। তারপরে যেমন FBCCI এর পূর্ণরূপ, যেমন দা ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঠিক আছে। FBCCI এর পূর্ণরূপে এভাবে তোমরা মানে ক বিভাগ থেকে উত্তরটা করতে পারবে, উত্তর করবে। তাহলে তোমরা ক বিভাগ থেকে কিভাবে উত্তর করতে পারবে তোমরা জানতে পারলে। এরপরে হলো তোমাদের খ বিভাগ। খ বিভাগে প্রশ্ন থাকবে হলো 2 থেকে 9 পর্যন্ত। তাহলে কয়টা হলো, মোট হলো তোমার 8টা প্রশ্ন থাকবে। এখানে 8টার মধ্যে থেকে তোমার প্রশ্নের উত্তর করতে হবে 5টা। 5টার মধ্যে তোমার মার্কস থাকবে 4 করে, ঠিক আছে। 4 করে তোমাদের মার্কস থাকবে, 4 মার্কসের উত্তর করতে হবে। এখান থেকে এই যে 8টা প্রশ্ন আছে, এখান থেকে তোমাদেরকে আমি একটা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে দিয়ে বলে দিচ্ছি যে এইভাবে তোমাদের করতে হবে। যেমন দেখো অংশীদারি ব্যবসার প্রকারভেদ, তাই না, এখানে আছে দেখো 3 নাম্বার প্রশ্ন আছে, অংশীদারি ব্যবসার প্রকারভেদ দেখাও। এখন অংশীদারি ব্যবসা যদি 4 মাসের উত্তর করতে হয় তাহলে তোমাদেরকে কিভাবে উত্তর করতে হবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এখন বর্তমানে বিভিন্ন ধরনের অংশীদারি ব্যবসা প্রচলন রয়েছে, তার মধ্যে আমরা অংশীদারি ব্যবসার প্রকারভেদকে প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো সাধারণ অংশীদারি ব্যবসা, আর একটা হলো সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা, ঠিক আছে। মেয়েরা আমি কিন্তু তোমাদেরকে ক্লাস নিয়েছি, ক্লাসের সময় তোমাদেরকে কিন্তু ক্লাস নিয়েছি, এটা তোমরা ভালোভাবেই জানো, আর তোমরা এই সাবজেক্টটা সম্পর্কে সবাই ভালোভাবে পারো, তাই না। সেই জন্য আমি তোমাদেরকে শুধু একটু ধারণা দিয়ে দিচ্ছি কিভাবে প্রশ্নের অ্যান্সার করতে হয়, ঠিক আছে। এটা হলে তোমাদের সুবিধা হবে, কারণ যে কোনো সময় তোমাদের হয়তো পরীক্ষা শুরু হয়ে যেতে পারে, এজন্য তোমরা সে প্রশ্নটা যাতে করে তোমরা উত্তর করতে পারো ঠিক মতো, মার্কস আগে দেখবে কত মার্কস, তারপরে সেই অনুযায়ী প্রশ্নের উত্তর মানে লিখবে। তাহলে আমি কি বললাম যে অংশীদারি ব্যবসা 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো সাধারণ অংশীদারি ব্যবসা আর একটা হলো সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। সাধারণ অংশীদারি ব্যবসা হলো সাধারণ অংশীদারি ব্যবসা হলো যে ঠিক অংশীদারি ব্যবসার তোমরা কি বলে যেটা সেটা হলো সেটাই হবে যে সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের জন্য একাধিক ব্যক্তি সাধারণ ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 20 জন এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন অসীম দায় বহনের সত্ত্বে চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে যে ব্যবসা গঠন করে তাকে সাধারণ অংশীদারি ব্যবসা বলে, ঠিক আছে। সাধারণ অংশীদারি ব্যবসা মেয়েরা বুঝলে। এখন তোমরা সাধারণ অংশীদারি ব্যবসাকে কয় ভাগে ভাগ করা হয় তোমরা জানো আগে থেকে, তোমরা যদি রিভিশন এখন আমি একটু তোমাদেরকে জানাচ্ছি, তোমরা আর একটু পড়লে তোমাদের মনে পড়ে যাবে। সাধারণ অংশীদারি ব্যবসাকে 2 ভাগে ভাগ করা হয়েছিল, একটা হলো ঐচ্ছিক অংশীদারি ব্যবসা আর একটা হলো নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। ঐচ্ছিক অংশীদারি ব্যবসা হলো বাংলাদেশে বহাল 1932 সালের অংশীদারি আইনের
7-এর ধারায় বলা হয়েছে যে কোনো অংশীদারি চুক্তিপত্রে অংশীদারগণ ব্যবসার স্থায়িত্বকাল বা মেয়াদের সীমানা নির্ধারণ না করলে তাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলে। নিয়ম অনুযায়ী এখন যেগুলো আমি এই নিম্নোক্ত যে বলবো যেগুলো সেগুলো হলো এভাবে গঠিত হয়। যেমন অনির্দিষ্ট মেয়াদের জন্য ব্যবসা গঠিত হলে, অর্থাৎ চুক্তিপত্রে ব্যবসার মেয়াদ সম্পর্কে কোনো ধারণা উল্লেখ না থাকলে, নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের পরও ব্যবসা চালু থাকলে, অর্থাৎ চুক্তি অনুযায়ী কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা কাজ সম্পাদনের জন্য ব্যবসা গঠিত হলে এবং উদ্দেশ্য অর্জন বা কাজ সম্পাদনের পরও ব্যবসা চলতে থাকলে। আর 3 হলো নির্দিষ্ট সময়ের পরও ব্যবসা চালু থাকলে, অর্থাৎ চুক্তি অনুযায়ী কোনো নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসা গঠিত হলে এবং সময়োত্তীর্ণ হওয়ার পরও ব্যবসা চালু থাকলে। তাহলে আমরা সাধারণ অংশীদারি ব্যবসাকে 2 ভাগে ভাগ করেছিলাম, ঐচ্ছিক অংশীদারি ব্যবসা আর নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। এরপরে আছে আমরা নির্দিষ্ট অংশীদারি ব্যবসা কাকে বলে সেটা হলো বলছি যে কোনো নির্দিষ্ট মেয়াদে বা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য অংশীদারি ব্যবসা গঠিত হলে তাকে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা বলে। আর নির্দিষ্ট অংশীদারি ব্যবসাকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো নির্দিষ্ট সময়ের জন্য আর একটা হলো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য। নির্দিষ্ট সময়ের জন্য হলো নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসা নির্দিষ্ট মেয়াদে জন্য এরূপ অংশীদারি ব্যবসা গঠিত হয় এবং মেয়াদান্তে স্বাভাবিকভাবে এর বিলোপ ঘটে। যেমন অংশীদারি চুক্তিপত্রে যদি উল্লেখ করে যে ব্যবসাটি 2 বছর মেয়াদ পর্যন্ত চলবে, তবে তা এ ধরনের ব্যবসা হিসাবে গণ্য হবে। মেয়াদান্তে এটা চালু থাকলে তা ঐচ্ছিক অংশীদারি ব্যবসা হিসাবে গণ্য হবে। তারপর 2 হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য গঠিত অংশীদারি ব্যবসা। কোন নির্দিষ্ট উদ্দেশ্য বা কাজ সম্পাদিত হলেই অংশীদারি ব্যবসার বিলোপ ঘটবে, এই মর্মে কোনো কিছু চুক্তিতে উল্লেখ থাকলে তাকে নির্দিষ্ট ব্যবসা উদ্দেশ্য সাধনের জন্য গঠিত অংশীদারি ব্যবসা বলে। তাহলে আমরা মেয়েরা জানতে পারলাম সাধারণ অংশীদারি ব্যবসাকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো ঐচ্ছিক অংশীদারি ব্যবসা আর একটা হলো নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। নির্দিষ্ট অংশীদারি এদেরকে আবার 2 ভাগে ভাগ করা হয়, নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠিত অংশীদারি ব্যবসা আর একটা হলো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য অংশীদারি ব্যবসা। এরপরে আমরা কি বলেছিলাম, ব্যবসাকে আবার 2 ভাগে ছিল, একটা হলো সাধারণ অংশীদারি ব্যবসা আর একটা হলো সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা। সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা হলো যদি কোনো অংশীদারি ব্যবসা সকল অংশীদারের দায় অসীম না থাকে বা কোনো একাধিক সদস্যের দায় চুক্তি অনুযায়ী বা আইনগত কারণে সীমাবদ্ধ হয়, তাকে সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা বলে। তাহলে মেয়েরা আমরা কিন্তু আলোচনা করলাম এখানে যে 4 মার্চের প্রশ্ন, ঠিক আছে, খ বিভাগ থেকে 4 মার্চের প্রশ্ন আলোচনা করলাম। এখন আমি গ বিভাগে যাব। দেখো গ বিভাগ, যে কোনো গ বিভাগে থাকবে হলো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে, তোমরা জানো এটা। গ বিভাগে মানে 5×10=50, মানে 5টা প্রশ্নের আনসার করতে হয়, যেখানে 10 মার্কস থাকে, ঠিক আছে। এখন 10 মার্কসের মধ্যে কিভাবে উত্তর করতে হবে সেটা তোমাদেরকে আমি একটু ধারণা দিব। 10 মার্কসের প্রশ্ন থাকে, এটা ভাগ থাকে, মানে এটা 10 থেকে 17টা মানে প্রশ্ন, এখান থেকে হলো মোট 60টা প্রশ্ন। 60টা প্রশ্নের থেকে তোমাদের উত্তর করতে হয় হলো তোমাদের 5টা প্রশ্ন, ঠিক আছে, 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। দেখো তোমাদের আমি এখানে থেকে আলোচনা করে দেখাবো হলো বাংলাদেশের অর্থনীতিতে সমবায় সমিতির ভূমিকা বর্ণনা করো।
তোমাদের কি মনে পড়ছে একটু মেয়েরা? তোমাদেরকে আমি কিন্তু এগুলো সব পড়িয়েছি, কিন্তু তারপরে শুধু কিভাবে প্রশ্নের অ্যান্সার করতে হবে এগুলো আমি ধারণা দিচ্ছি। যে কিভাবে মানে 5 মার্কসের প্রশ্ন কিভাবে লিখতে হবে। এখানে কিন্তু বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে সমবায় সমিতির ভূমিকা বর্ণনা করো, আর আছে সমবায় সমিতির অসুবিধাগুলো আলোচনা করো। তাহলে দুইটাই কিন্তু 5 আর 5 করে প্রশ্ন। এখন 5 মার্কসের প্রশ্ন কিভাবে লিখতে হয়, প্রথমে একটু ভূমিকা দিতে হয়, তারপরে পয়েন্ট গুলো আলোচনা করতে হয়, তারপরে শেষে পরিশেষে দিতে হয়। অন্তত মিনিমাম তোমরা 10টা পয়েন্ট এখানে দেবে, আর আগে একটু উপরে ভূমিকা দেবে, তারপর হলো পরিশেষে, তারপর দিবে তোমরা পয়েন্টগুলো বর্ণনা, শেষে পরিশেষে দেবে। তাহলে মেয়েরা আমি এখন কিভাবে তোমরা লিখবে সেটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। সমবায় সমিতির ভূমিকা। সমবায় সমিতির ভূমিকা দেখো তোমরা একটু লেখো লেখো লেখো। সমবায় সমিতি বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ। এদেশের অধিকাংশ মানুষের স্বল্প বিত্ত সম্পন্ন। এদেশের ক্ষুদ্র উৎপাদক, কারিগর, শিল্পী, শ্রমিক শ্রেণী, পেশাজীবী শ্রেণীর মানুষ আজ অসংখ্য সমস্যায় জর্জরিত। এরূপ একটি পরিবেশে সমবায় সংগঠন যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তা বলার অপেক্ষা রাখে না। আমি এখন সমবায় সমিতির ভূমিকাটা পয়েন্ট গুলা কয়েকটা আলোচনা করব। এখানে 12টা পয়েন্ট আছে। দেখো তোমরা এখানে আছে মোট 11টা পয়েন্ট। এর মধ্যে দিয়ে আমি আলোচনা করব 4-5টা আলোচনা করব পয়েন্টের। দেখো এর মধ্যে তোমাদের যখন ক্লাস করাইছি কিন্তু সবকিছু তোমাদেরকে আলোচনা করেছি। তার মধ্যে এই জন্য এখান থেকে তোমাদের একটু ধারণা দিব যে কিভাবে লিখতে হয়, যেটা মানে পয়েন্টার ও কতটুকু লিখবে। প্রথমে 1 নম্বর পয়েন্ট আছে ঐক্য ও আত্মসচেতনতা সৃষ্টি। সমবায়ের মূল মন্ত্র হলো একতায় বল। বিভেদের মাধ্যমে যে শুধু দুঃখই আসে এবং ঐক্য ও সংহতি যে শুধু শান্তি ও উন্নতি নিশ্চিত করতে পারে, তা সমবায় সংগঠন জনগণ ও এর সদস্যদের মধ্যে যে বোধ সৃষ্টি করে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। ঠিক আছে, এইটুক পয়েন্টের বর্ণনা এইটুক লিখলেই তোমাদের চলবে। এর চেয়ে বেশি লিখতে গেলে তোমাদের 10টা পয়েন্ট তুমি লিখতে পারবে না, কারণ সময় তোমার 4 ঘন্টা দিলেও যে কিভাবে সময়টা চলে যাবে সেটা তোমরা বুঝতে পারবে না। সেই জন্য তোমরা এইভাবে 10টা পয়েন্ট দিলেও এভাবে তোমরা করবে। তারপর আছে 2 নম্বর আছে কর্মস্পৃহা সৃষ্টি ও আশাবাদ জাগ্রত করণ। বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষ বর্তমানে নানামুখী চাপে খুবই অসহায় এবং হতাশাগ্রস্ত। সমবায় আন্দোলন সমাজে এরূপ অসহায় মানুষের মাঝে আশাবাদ জাগ্রত, কর্মস্পৃহা সৃষ্টি করে জাতীয় উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। 3 নম্বর আছে বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান। সমবায় এর সদস্যকে ঐক্যবদ্ধ করে বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের দেশের বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী সমবায় সংগঠনের মাধ্যমে একত্রিত হয়ে বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠা করে, তবে তাদের উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নও নিশ্চিত করতে পারে। নৈতিক শিক্ষাদান। বাংলাদেশের স্বল্প বিত্ত সম্পন্ন অসহায় মানুষ আজ অবক্ষয়ের শিকার। সমবায়ের অবক্ষয় শিকার সমবায় সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে এসব পথহারা মানুষকে সংঘবদ্ধ করে নতুন ভাবে পথ দেখানোর পাশাপাশি নৈতিক শিক্ষার উদ্বুদ্ধ করা যেতে পারে। 5 হলো দক্ষতার উন্নয়ন। সমবায় সংগঠন সব সময় এর সদস্যদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে। এতে সমবায়ীদের পেশাগত দক্ষতার যেমনি উন্নয়ন ঘটে, তেমনি সমাজের নিম্নস্তরের দক্ষ নেতৃত্ব গড়ে ওঠে। 6 সঞ্চয়ের অভাব সৃষ্টি ও মূলধন গঠন। সমবায় যেকোনো সমাজেরই এর সদস্যদের মাঝে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি করে সমাজের নিম্নস্তরে মূলধন গঠনে সহায়তা করে। আমাদের দেশে এরূপ সংগঠনের ব্যাপক প্রসার ঘটিয়ে স্বল্পবিত্ত সম্পন্ন মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি এবং মূলধন গঠন করা সম্ভব। এরপরে হলো 7 হলো
সাত হলো ঋণের সুযোগ সৃষ্টি। আমাদের দেশে ক্ষুদ্র উৎপাদন ব্যবসায়ী পেশাজীবী শ্রেণী মানুষ মারাত্মক আর্থিক সংকটের কারণে সুধী সমাজের শ্রেণীস্থ দ্বারস্থ হয় এবং ঋণের জালে আটকা পড়ে। এ শ্রেণী মানুষদেরকে উদ্বুদ্ধ করে যদি বহু উদ্দেশ্যক সমবায় সমিতি ব্যাপকভাবে গড়ে তোলা যায়, তবে সমবায়রা এক্ষেত্রে ঋণ ও অন্যান্য সুবিধা পেতে পারে। তাহলে আমি তোমাদের 7টা পয়েন্ট আলোচনা করলাম, কিন্তু তোমরা কিন্তু 10টা পয়েন্ট এখানে লিখবে। তোমরা তোমাদের বই থেকে মানে 2টা 3টা বই রাইটারের বই থেকে পয়েন্ট নেবে এবং নিয়ে সেখান থেকে তোমরা আলোচনা করবে। সবশেষে 11 যেটা আছে ওইটা আমি আলোচনা করে দিচ্ছি। 11 হলো পেশাগত সমস্যা দূরীকরণ। সকল দেশেই ক্ষুদ্র পেশাজীবীদের বিভিন্ন পারিপার্শ্বিক চাপ মোকাবেলা করতে হয়। আমাদের দেশে এ শ্রেণীর বিভিন্ন ধরনের চাপ ও হয়রানির শিকার। সমবায়ের মাধ্যমে এ ধরনের মানুষের শ্রেণীর নিজেদেরকে ঐক্যবদ্ধ করে এ সকল চাপ মোকাবেলা কার্যকর ভূমিকা রাখতে পারে। এখন উপসংহারে আমরা বলতে পারি, মানে সবশেষে আমরা বলতে পারি, আমাদের মতো দেশে ব্যাপক ভিত্তিতে সমবায় সংগঠন গড়ে তোলার মাধ্যমে আমরা স্বল্পবিত্ত সম্পন্ন অসহায় মানুষদের মধ্যে নতুন আশার আলোকে সৃষ্টি করতে পারি। অবশ্য এজন্য প্রয়োজন সমবায় সংগঠনের সুফল সম্পর্কে এ শ্রেণীর জনগণকে উদ্বুদ্ধ করা। এজন্য সরকার সহ সংশ্লিষ্ট সবাই সহযোগিতামূলক ভূমিকা রাখা প্রয়োজন। তাহলে আমরা মেয়েরা সমবায় সমিতির ভূমিকা যেটা সেটা আলোচনা করলাম। এখন আমরা সমবায় সমিতির অসুবিধা, এখানে দেখো 5 আর 5 করে ভাগ ছিল, কিন্তু তোমাদেরকে আমি কি বলেছি তাই না, 10 মার্কসের উত্তর কিন্তু ভাগ ছিল 5 আর 5 করে, তাই না মেয়েরা? তোমরা বুঝতে পেরেছো তো? এখানে কিন্তু 5 করে আগে ছিল ভূমিকাটা 5 আর হলো ভূমিকাটা 5 আর হলো 5 হলো অসুবিধাটা 5। এখন অসুবিধার মধ্যে যেমন দেখো আছে হলো জটিল গঠন প্রণালী, তারপর মূলধনের অভাব, তারপরে অদক্ষ ব্যবস্থাপনা, সহযোগিতার অভাব, সততার অভাব, উৎসাহের অভাব, তারপর নিয়ম, শেয়ার হস্তান্তর অসুবিধা, মুনাফার অনিশ্চয়তা, সীমাবদ্ধ কার্যক্ষেত্র, নমনীয়তার অভাব, সরকারি নিয়ন্ত্রণ। তাহলে তোমরা এই অসুবিধাগুলো কিন্তু এখানে আছে, তাই না? এই অসুবিধাগুলো তোমরা তো জানো যে জটিল গঠন প্রণালী, সমবায় সমিতি গঠন প্রণালী জটিল, কারণ সমবায় সমিতির গঠন থেকে শুরু করে মানে গঠন থেকে শুরু করে শেষ পর্যন্ত সমবায় সমিতি কি করতে হয়, মানে একটা নিয়মের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, সেজন্য গঠন প্রণালী অনেক জটিল। মানে তারপরে আছে মূলধনের অভাব, এখানে যে স্বল্পবিত্ত সম্পন্ন মানুষ সেই জন্য এখানে মূলধন কম থাকে, এটার অভাবের জন্য অনেক ধরনের কাজ এরা করতে পারে না। তারপর অদক্ষ ব্যবস্থাপনা, দক্ষতার অভাব থাকে এখানে, কারণ যেহেতু মূলধন কম দক্ষ ব্যবস্থাপক নিয়োগ করতে পারে না, এই জন্য অদক্ষ ব্যবস্থাপনা এখানে দেখা যায়। তারপর সহযোগিতার অভাব, এখানে দেখা যাচ্ছে একজন আরেকজন সহযোগিতা করে না, এটা একটা অসুবিধা। এরকম আর কি এই পয়েন্টগুলোর মধ্যে তোমরা প্রথমে একটু ভূমিকাটা লিখবে, যেমন ভূমিকা প্রথমে একটু এরকম ধরনের যে আমি দিয়েছি, যেটা তোমরা এখানে দেখে নিবে, ঠিক এইটুকুই ভূমিকাটা এভাবে লিখবে। লেখার পরে তারপরে সমবায় নিছক ব্যবসা সংগঠন নয়, এটা একটা আন্দোলন, এর বিভিন্ন সুবিধা থাকলেও কিছু অসুবিধা লক্ষ্য করা যায়, এটা হলো তোমাদের ভূমিকা। তারপর লিখবা পয়েন্টগুলার বর্ণনা করবে। বর্ণনা করার পরে তোমরা করবে কি, তারপরে শেষে নিচেই পরিশেষে একটু লিখে দিবে, তাহলে তোমাদের 5 মার্কসের প্রশ্নের উত্তর করা হয়ে যাবে। তাহলে তোমার এতক্ষণ কিন্তু তোমাদের সাথে আমি কি করলাম, সবকিছু আলোচনা করলাম। এখন প্রথম থেকে তাহলে এখন হলো মিসে, এখন প্রথমে হলো, এখন তোমরা সবাই মেয়েরা আসো, এ করি তোমাদের সাথে এখন কথা বলি। তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে বলো। এখন ম্যাম অসুবিধারও কি সংজ্ঞা দিতে হবে? সংজ্ঞা না তো দিতে হবে না, এখানে শুধু উপরে ভূমিকা একটু লিখবা, সামান্য একটু ভূমিকা লিখবা, সামান্য একটু, যে অসুবিধাগুলো এই অসুবিধা এরকম, আমি যেটা বললাম ওখানে লেখা আছে তোমাদের, তোমরা একটা রেকর্ড যেটা থাকবে তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে? গ্রুপের থেকে পেয়ে যাবে, তখন তোমরা একটু দেখে নিও আবার ফিরে যে কিভাবে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। নমুনা কিন্তু আমি দেখাই দিয়েছি,
নমুনা দেখাই দিয়েছি ঠিক ওভাবে লিখবে। এখন তোমরা আমাকে বলো কোনো সমস্যা থাকলে তোমরা বলো। এখন তোমরা সমস্যাগুলো আমাকে এখন বলতে পারো। মানে ক বিভাগ থেকে কিভাবে লিখতে হবে, খ বিভাগ থেকে কিভাবে লিখতে হবে, গ বিভাগ থেকে কিভাবে লিখতে হবে। আমি তোমাদেরকে প্রথমে কিন্তু আলোচনা করেছি। তোমরা এখন সবাই ভিডিওটা অন করো। দেখো এই রেকর্ডটা থাকবে, এটা ঢাকা উইমেন কলেজের অনলাইন ক্লাসে এই রেকর্ডটা যাবে এবং তোমাদের সবাইকে দেখা যাবে ওখানে। সবাই ভিডিওটা অন করো। সবাই আসো তাহলে, সবাই সবাইকে একটু দেখুক। দেখো এই সময় আমরা করোনাকালীন সময়ে ক্লাস নিচ্ছি, একটা অন্যরকম সময়। তোমাদের পড়াশোনার যাতে কোনো রকম সমস্যা না হয়, আমরা এই জন্য এই ঢাকা উইমেন কলেজের এই মানে আর তোমাদের জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা। তোমাদের যদি কিছুটা সুবিধা হয় তাহলে আমরা আশা করব, তোমাদের যদি একটু সুবিধা হয় তাহলে আমাদের এই মানে কষ্টটা সার্থক হবে। এখন তোমরা বলো যে এই প্রশ্নের মধ্যে, মানে প্রশ্নটা আমি তো তোমাদের দেখালাম 18 সালের প্রশ্ন, যে প্রশ্নটা যেভাবে তোমাদের প্রশ্নটা আসবে ঠিক ওই প্রশ্নটা ওইভাবে, মানে প্রশ্নগুলোর উত্তর ওইভাবে করতে হবে। এখন তোমরা প্রশ্নের মধ্যে কোনো সমস্যা, মানে কিভাবে উত্তর করতে হবে তোমরা যদি আমাকে বলো তাহলে আমি সেভাবে আলোচনা করে দিব। আবার ফিরে আলোচনা করবো। বলো, এখনো সময় আছে তোমাদের। না ম্যাম, প্রশ্নের কোশ্চেন প্যাটার্ন কিভাবে হবে সেটা ধারণাটা পেয়ে গেছো তাই তো? সবাই জানো তো? জি ম্যাম। হয় দীর্ঘিকার। কলেজেও তোমাদের কিন্তু একটা পরীক্ষা তোমাদের হয়েছিল তাই না? এখন মেয়েরা আর কোনো সমস্যা থাকলে আমাকে বলো। আমাদের এক্সাম কবে হবে? এখন এক্সাম তোমাদের দিয়ে দিয়েছে না তোমাদের? দেখো তোমরা একটু মেসেজ করে দেখো তোমাদের গ্রুপে কিন্তু ওখানে দিয়ে দেওয়া হয়েছে। কলেজের পরীক্ষার কথা বলছো তো তোমরা? কলেজের না, আমি অনলাইনে যে 20 মার্কের এক্সাম হওয়ার কথা না? হ্যাঁ, ওইটা তোমরা তো গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে না সামনের মাসের প্রথম সপ্তাহে? দেওয়া হয়নি, রুটিন কিছুই দেওয়া হয়নি। রুটিন দিছে, এটা দেওয়া হয়েছে? রুটিন দেওয়া হয় না, মিস বলে দিছিল যে হ্যাঁ, সামনের হ্যাঁ। মাসের প্রথম সপ্তাহ থেকে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি, ওইভাবে হবে। অনলাইনে আমরা মানে যে তোমরা প্রস্তুতি রাখবে, মানে যে সাবজেক্টটা মানে যার ইয়ে আছে, মানে যেমন ধরো আমার হলো ইন্ট্রোডাকশন টু বিজনেস, তাই না? আমি প্রথম মানে কোড নাম্বার 1 যেটা, এটা আমি তোমাদেরকে আমি পরীক্ষা নিব। এটা 20 মার্চের মানে প্রশ্ন করে তোমাদের নিবেন এই যে এরকম ভিডিও কলে? হ্যাঁ হ্যাঁ, এখানে নিব, তখন দেখা যাবে তোমরা মানে তোমরা কিভাবে লিখছো আমরা দেখতে পারবো। ওইখানে ওই সময়ের মধ্যেই তোমাদেরকে সময় দিব, সেই সময়ের মধ্যে তোমাদের লিখে দিতে হবে এবং 5 মিনিটের মধ্যে তোমাদের সময় দিব যে তোমরা ওটা মানে ওটা তোমরা আবার মানে ছবি তুলে আমাদেরকে আবার পাঠাই দিবে। ওই সময়ের বাইরে সময় গেলে ওইখানে লিখে মানে ছবি তুলে তারপর দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, লিখে ছবি তুলে তোমাদের পাঠিয়ে দিতে হবে এবং আমরা সেটা দেখে তারপর তোমাদেরকে মার্কস আবার দিয়ে দিব। জি মিস, বুঝতে পেরেছি। কোথায় পাঠাবো? 80 মার্কের এক্সামটা কোথায় মানে ভার্সিটিতে হবে নাকি অ্যাসাইনমেন্ট আকারে হবে? 80 মার্কসের সম্ভাবনা আছে অ্যাসাইনমেন্ট আকারে হবে। এটা কি এই যে 20 মার্ক এক্সামের পরপরই হবে? এখন এটা তো পরীক্ষা যখন শুরু হবে তখন 80 মার্কসেরও হবে, 20 মার্কসেরও হবে। 20 মার্কসের আমরা এভাবে অনলাইনের মাধ্যমে এভাবে নিব, আর হলো মানে এটা হলো সরাসরি 20 মার্কসের, যেটা সরাসরি তোমরা লিখবে, আমরা দেখব এবং তোমরা পাঠাবে, আমরা সেটা লিখে দেব, ঠিক আছে? আর হলো 80 মার্কসের যেটা, সেটা অ্যাসাইনমেন্ট আকারে হওয়ার সম্ভাবনা আছে। বলো, একজন করে বলো। তোমরা সবাই এরপরে ক্লাস শেষে নাম এবং রোল নাম্বার গ্রুপে দিয়ে দিবে।
মেয়েরা তোমরা শুনতে পেয়েছো? যারা প্রেজেন্ট miss. ছিলেন নাম এবং রোল নাম্বার দেবে, কারণ তোমাদের 20 মার্কসের মধ্যে কিন্তু প্রেজেন্ট থাকা যেটা সেটারও মার্কস আছে, ঠিক আছে? 5 মার্কস ওখান থেকে হবে। এই যে তোমরা যে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, এই ক্লাসে যারা অ্যাটেন্ড করছো এখান থেকে 5 মার্কস আমরা দিব, বাকি 15 মার্কস হলো তোমাদের লিখিত। ঠিক আছে, এরা কি বুঝতে পেরেছো ভালোভাবে? জি মিস। আর যারা প্রেজেন্ট থাকবে না তারা কিন্তু ওই 5 মার্কস পাবে না। সেজন্য তোমরা মানে ক্লাস শেষে আমি তোমাদের গ্রুপে তোমাদের নাম রোল নাম্বার যারা যারা প্রেজেন্ট ছিলে সবাই নাম রোল নাম্বার সবকিছু তোমরা ওখানে দিয়ে দিবে। ওকে মিস। আচ্ছা তাহলে আর কোনো সমস্যা আছে তোমাদের? না পরের ক্লাসে নেক্সট ক্লাসে তোমাদের কি যদি কোনো কিছু আলোচনা করতে হয় আমাকে বলো, যে এই অধ্যায়টা আমরা পারি না, বা এই অধ্যায়টা আমি বুঝি নাই, বা এই অধ্যায়টা আমার সমস্যা, এটা বলো। বললে আমি এটা তোমাদেরকে মানে এটা পরবর্তী ক্লাসে আলোচনা করে দিব। এরকম কোনো অধ্যায় আছে তোমাদের? ম্যাম আমরা কি টেস্ট পেপার ইয়াটা সিলেবাস থেকেই পড়বো? হ্যাঁ, তোমাদের বিশেষ করে তোমরা তো মিস আমরা কি 3টা বোর্ড ওই যে 16, 17, 18 এই 3টা পড়লেই হবে? হ্যাঁ, তোমরা 16, 17, এই 3টা? হ্যাঁ এখান থেকে আচ্ছা মিস। এখান থেকেই পড়বে, এখান থেকেই আসার সম্ভাবনা আছে বেশি, এখান থেকে আসবে। জি মিস। এখন সবাই তাহলে নাম আর রোল নাম্বার আমার ক্লাস শেষে তোমরা গ্রুপে দিয়ে দিবে। হ্যাঁ, তোমাদের সবাই নাম লিখেছো, রোল নাম্বার সবাই লেখো নাই, একজন লিখেছো সবাই লেখো নাই, সেই জন্য আমি রোল নাম্বার গুলো পাচ্ছি না, এই জন্য তোমরা নাম রোল নাম্বার গুলো ওখানে পরে দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে তোমাদের সাথে সবাই অনলাইনে ক্লাসে তোমরা অংশগ্রহণ করেছো, তোমাদের দেখেছো, আমার অনেক ভালো লাগছে। আর তাহলে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা মিস, আসসালামু আলাইকুম।